প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে দেশের মানুষ। তার সূচনা বক্তব্যে আমরা একটু শুনতে পারি। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেছেন, গেল ১.৫ দশকে যারা এমপি পরিচয় দিতেন নিজেদের, তারা কেউ আসলে জনগণের ভোটে এমপি ছিলেন না। এই সংসদে যারা এমপি হয়েছেন তারা সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সংসদ। সোহরাব হাসান। না, এটা তো হলো যে নতুন সংসদের যাত্রা শুরু হলো, আমরা স্বাগত জানাই জনপ্রতিনিধিদের। এখন জনপ্রতিনিধিদের উপর জনগণ যে আস্থা ব্যক্ত করেছেন, যে প্রত্যাশা তাদের প্রতি, সেটি কতটা পূরণ করবেন। প্রথম দিনেই কিন্তু নানা ঘটন অঘটন আমরা দেখলাম। রাষ্ট্রপতির ভাষণ বিরোধী দল বর্জন করলো, ঠিক আছে, বর্জন করতেই পারে, কিন্তু একই সঙ্গে আমরা দেখলাম যে যখন জাতীয় সঙ্গীত বাজলো তখনও তারা অনেকে চেয়ারে বসে আসনে বসেছিলেন। মানে এটি একটি জাতীয় সঙ্গীতের প্রতি যে অবমাননা, আমার মনে হচ্ছে যে এটি বিরোধী দলের সদস্যরা অনুধাবন করছেন কিনা, বা মানুষ এটা কিভাবে দেখবে, এটি একটি। দ্বিতীয় হচ্ছে যে সংসদের প্রথম দিনের অধিবেশনের সবগুলোই কিন্তু আনুষ্ঠানিকতা, অর্থাৎ স্পিকার নির্বাচন করতে হবে, ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে, পরবর্তীকালে অন্তর্বর্তী সরকারের আমলে যতগুলো অধ্যাদেশ হয়েছে সেগুলো সংসদে তুলতে হবে, 30 দিনের মধ্যে পাশ করতে হবে, না হলে সেগুলো বাতিল হয়ে যাবে। অধিবেশনে আমরা একজন মুক্তিযোদ্ধা স্পিকার পেয়েছি, সুতরাং এটি একটি সুখবরই বলবো যে এর আগে রণাঙ্গনে যুদ্ধ করা মুক্তিযোদ্ধা স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেছেন বলে মনে পড়ে না। ডেপুটি স্পিকার পদে একজন আইনজ্ঞ আইনজীবী কে পেয়েছি, সুতরাং আইনের খুঁটিনাটি বিষয়ে তিনি জানবেন এবং তার সদস্যদের, মানে সংসদের সদস্যদের এ ব্যাপারে অবহিত করবেন, যাতে তারা সবাই সংসদীয় বিধি মেনে কথা বলেন। প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন তার এর আগের ভাষণে, যে সকল নির্বাচিত সদস্য তথা মন্ত্রী এমপিদের যে তাদের আচরণ এবং আলাপে যাতে নমনীয়তা, ভদ্রতা, সহনশীলতা প্রকাশ পায়। আমাদের জনপ্রতিনিধিদের তো একটা, আমরা দেখেছি যে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তাদের ভাষাভঙ্গি বদলে যায়, বিশেষ করে ক্ষমতাসীন দলে থাকতে। প্রধানমন্ত্রী নিজে সেটা চেষ্টা করছেন যে যাতে জনগণের আস্থা অর্জন করা যায় এবং জনগণ যাতে দূরের মানুষ না মনে করে। এখন অন্যান্য তার সহযোগীরাও যদি এটি অনুসরণ করে, আমি মনে করি তাহলে জনগণের আস্থা তারা পাবেন। এখন সংসদ কিভাবে কার্যকর হবে, সংসদ সদস্যের বা সংসদের জনগণের কাছে তাদের প্রতিশ্রুতি। এখন এখানেও সরকারি দল ও বিরোধী দলের মধ্যে এক ধরনের দৃষ্টিভঙ্গিগত ফারাক আছে। জুলাই সনদ নিয়ে বিতর্ক আছে। সরকারি দল বলেছে যে জুলাই সনদে তারা যেসব বিষয়ে অঙ্গীকার করেছেন, অর্থাৎ আপত্তি সহ, সেটা তারা পূরণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আবার বিরোধী দল বলছে যে না, জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এমনকি প্রথম দিনের অধিবেশনে এটি মীমাংসা হয়নি যে বিএনপির যারা সংসদ সদস্য একটি শপথ নিয়েছেন তাদেরও দ্বিতীয় শপথ নিতে হবে কিনা, এটি একটি। দ্বিতীয় হচ্ছে যে এই মুহূর্তে মানুষের যে সংকট, জনগণের যে সংকট, দেশের যে সংকট, সেটি সমাধানে সরকারি দল বিরোধী দলের জনপ্রতিনিধিরা কি করবেন, কি করতে চান, এ ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা। আমরা আনুষ্ঠানিকতার বাইরে তেমন কোনো আলোচনা দেখিনি। রাষ্ট্রপতি প্রথাগত ভাষণ দিয়েছেন। তো বিএনপিকে ধন্যবাদ জানাবো যে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে দিয়ে তাদের আওয়ামী লীগকে নিন্দা করাতে পেরেছেন এবং বিএনপি নিজেকে প্রশংসা আদায় করতে পেরেছে। এটি এক ধরনের, এটি দৃষ্টান্ত হয়ে থাকবেন। কারণ 2024 সালে এই রাষ্ট্রপতি জাতীয় সংসদে প্রথম অধিবেশনে কি বক্তৃতা দিয়েছেন, কি কথা বলেছেন, সেটা কিন্তু মানুষ তুলনা করে দেখতে চাইবেন। এই যে এখানে দুটো ব্যাপার, একজন ব্যক্তি এই 2 বছরের ব্যবধানে সম্পূর্ণ 180 ডিগ্রি কি ঘুরে যান,
দ্বিতীয়ত হচ্ছে যে জি, সোহরাব রাষ্ট্রপতিকে হোসেন, আমরা একটু ডক্টর আব্দুল্লাহ মামুনের কাছে যাই, আপনার কাছে আবার ফিরছি। ডক্টর আব্দুল্লাহ মামুন, আমরা সোহরাব হোসেনের কথা শুনছিলাম, উনি যে কথাটি বলেছিলেন যে একজন ব্যক্তি 180 ডিগ্রি কীভাবে ঘুরে যান, আপনার কাছে একই প্রশ্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু। ঘুরে যেতে বাধ্য করেন, মানে সরকারি দলের লিখিত ভাষণই রাষ্ট্রপতিকে পড়ে শোনাতে হবে কেন? জি জি, ডক্টর আব্দুল্লাহ মামুন। আমরা প্রথম যে কথাটা অনেক আপনি বললেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রীর কথাটা দিয়ে আমি শুরু করতে চাই। সেটি হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিদের সংসদ। আমার মনে আসলে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খেত, এই যে শেখ হাসিনার ফ্যাসিস্ট রিজিমে যেভাবে নির্বাচনগুলো হয়েছে এবং সংসদ সদস্যরা যেভাবে আমাদের উপর জেঁকে বসেছিল, কারণ জনপ্রতিনিধিরা সংসদে যায়নি, এটা এক ধরনের ইঞ্জিনিয়ার ইলেকশনের মাধ্যমে মোটেও গ্রহণযোগ্য প্রক্রিয়া এর সঙ্গে একটা ছোট্ট যারা এমপি হতেন তারা দাম্ভিকতা প্রদর্শন করতেন। কিন্তু এবারে আমরা নির্বাচিত প্রতিনিধিদের দেখছি, তারা সংসদে প্রতিনিধিত্ব করবেন এবং জনগণের ভোটে নির্বাচিত এই সংসদরা সংসদে গেলেন দীর্ঘদিন পর। এটা আমি গণতন্ত্রের পুনর্যাত্রা হিসেবে দেখতে চাই এবং এখানে আজকে ভালো লাগার বিষয়টা সবচেয়ে বেশি। অনেক ঘটনা সোহরাব ভাই বলেন, আমি দু একটা আলোকপাত করবো, কিন্তু এটি একটা বড় ঘটনা যে মানুষের ভোটাধিকার ফিরে এসছে, যাদেরকে তারা ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করেছে সেই সংসদে গেছে। এটা আমি মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানের বড় অর্জন তো বটেই, বাংলাদেশের সামনে যে গণতান্ত্রিক যে যাত্রা আমরা শুরু করলাম, আমরা আশা করব এই জনপ্রতিনিধিদের থেকে নিশ্চিত করবো আর কোনো অনির্বাচিত বা কোনো প্রক্রিয়ায় আমি ডামি সহ রাতের ভোট সহ কোনো প্রক্রিয়ায় আর নির্বাচন হবে না। এ ধরনের স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সংসদে প্রতিনিধিরা যাবে এবং সেটি সবচেয়ে বড় দায়িত্বটি এখন অবশ্যই সরকারি দল বিএনপি এবং সাথে অবশ্যই বিরোধী দল যে দুটি একসঙ্গে জোট হয়ে গেছে জামাত এবং এনসিপি এবং স্বতন্ত্র সদস্যরা যারা আছে তারা সেটি নিশ্চিত করবে। এটি হলো প্রথম আমার ভালো লাগার জায়গা। দ্বিতীয় হচ্ছে যে আজকের সংসদ তো ঘটনাবহুল, অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে। আমরা জানি যে স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার, তারও অনুপস্থিত রাষ্ট্রপতি প্রতিনিধি, তা না থাকলে কি হবে, একজন সভাপতি বয়োজ্যেষ্ঠ সংসদ সদস্য নির্বাচন করা হয়েছিল এবং গোটা প্রক্রিয়াটা আমার গুছানো মনে হয়েছে। এটি আরেকটি ভালো লেগেছে এবং সেখানে আমি স্বতঃস্ফূর্ত যে সমর্থন বিরোধী দলের সেটিও দেখেছি। এই কথাটা আমি এই জন্য বলছি, আমার 2 নম্বর পয়েন্টে, যে এরকমই একটি পরিবেশ আমরা দেখতে চাই, যে রেশনাল যে ডিসিশন গুলো জাতীয় স্বার্থে, সেখানে ঐক্যের জায়গাটা, সামনে এগিয়ে যাওয়ার জায়গাটা জামাত ভালো ভূমিকা রেখেছে, এনসিপি ভালো ভূমিকা রেখেছে, সেটা আমরা দেখতে চাই। তো প্রক্রিয়াটা সুন্দরভাবে উতরে গেছে। তৃতীয় হচ্ছে যে ভালো লাগতো যদি আজকে জামাত বিরোধী দলীয় দল থেকে যে ডেপুটি স্পিকার দেওয়ার প্রস্তাব বিএনপি করেছিল, সেটা তো রাজনৈতিক কারণে গতকালকে জামাত সেটা গ্রহণ করেনি, সেটা একটা হয়তোবা আলোচনার এবং ইন্টারেস্টিং বিষয় হতো, সেটা আমরা মিস করছি। এটা আমার 3 নম্বর পয়েন্ট। 4 নম্বরে আমিও সোহরাবের মতো জাতীয় সঙ্গীতের বিষয়টি আনতে চাই, যে একটা বড় ঘটনা এই সংসদের অল্প কিছু সংসদ সদস্য ছাড়া অধিকাংশ সংসদ সদস্য প্রথমবার সংসদে এসছেন, কিন্তু আমি এটি নিশ্চয়ই বিরোধী দলীয় নেতা এবং সংসদ নেতা দুজনই জানতেন প্রসিডিংটা কি হবে এবং রাষ্ট্রপতি কোনো অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগের প্রসিডিং কি হয়, সংসদে কি হয়, এটি বোধহয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই, বাট এটি কাঙ্ক্ষিত ছিল না। আমরা রাষ্ট্রপতিকে প্লাকার্ড দেখাবো, প্লাকার্ড দেখাবো, বইগুলো করবো, এটা খুব জানা বিষয় ছিল যে জামাত আজকে ওয়াক আউট করবে। আমরা বহুত কয়েকদিনের টক শোতে এটা আমরা বলছি, কিন্তু জাতীয় সঙ্গীতের প্রতি একটা আলাদা মানুষের দায়িত্ববোধ থাকে, সেই জায়গাটায় কিন্তু বিরোধী দল আজকে সেই দায়িত্বটা পালন করতে পারেনি। আমরা যখন দেখছিলাম যে এডিসি প্রথমে রাষ্ট্রপতি বলছেন, এরপরে মির্জা ফখরুল আলমগীর সাহেব বললেন, এরপরে কিন্তু হাসনাত আব্দুল্লাহ এক ধরনের দাঁড় করিয়ে দেওয়ার ততক্ষণে অনেক জাতীয় সঙ্গীত শেষ হয়ে গেছে। এই জায়গাগুলোতে যেটা বললাম যে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই, কিন্তু দায়িত্বশীল ভূমিকা আমরা দেখতে চাই যে জামাত আরো দায়িত্বশীল ভূমিকা পালন করে, এই কারণে যে যখনই মুক্তিযুদ্ধ, বাংলাদেশ স্বাধীনতা, সংস্কৃতি আসে, তাদের বিষয়ে একটা সন্দেহ মানুষের আছে, সেটা জামাত চেষ্টা করবে সেই সন্দেহ যেন দূরীভূত। চতুর্থ আরেকটা বিষয় আমি মনে করি যে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে যেটা একটা আনার চেষ্টা করলেন সোহরাব ভাই, আমি একটু ইলাবোরেট করতে চাই। সেটি হচ্ছে যে শপথের যে বিষয়টি, বিএনপি, আমার এখন পর্যন্ত যতটুকু আমি বুঝি, বিএনপি কিন্তু একবারও বলেনি যে সংবিধান সংসদ পরিষদের শপথ নেবে না। বিএনপি বলছে যে সাংবিধানিক প্রক্রিয়ায় থেকে পরবর্তীতে প্রয়োজন হলে তারা সেটা করবে। সালাউদ্দিন সাহেবের যে কথাটা সোহরাব ভাই বললেন, তবে একটা জিনিস ঠিক, চতুর্থ পয়েন্টে, বিএনপি মোটা দাগে কনস্টিটিউশনের মধ্যে
থাকার চেষ্টা করেছে, এবং আজকেও সেই প্রচেষ্টাটা ছিল। আমি এটা বিশ্বাস করতে চাই না যে বিএনপি রাষ্ট্রপতিকে নিয়ে সামনে এগোবে, এটা আমি মনে করি না। কিন্তু আজকের প্রক্রিয়াটার মধ্যে যে সাংবিধানিক বাতাবরণে করার যে প্রচেষ্টা, সেটা পরিলক্ষিত হয়েছে। এটা আমি এটাকে সাধুবাদ জানাই, যেটা সরকারও করার চেষ্টা করেছে। জি, ডক্টর আব্দুল্লাহ মামুন, আমাদের একটা বিরতির সময় হয়েছে, আবার বিরতি থেকে ফিরে এসে আলোচনা করবো। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে যুক্ত আছেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন এবং চর্চা.com-এর সম্পাদক সোহরাব হাসান। সোহরাব হাসান, গতকাল জাতীয় সংসদে বেগম জিয়াসহ 31 জনের জন্য শোক প্রস্তাব আনা হয়েছিল। তালিকায় নিজামী, মুজাহিদ এবং সাইদি সহ যুদ্ধাপরাধে দণ্ডিত 7 জন ছিলেন। না, এখন এটা এক হচ্ছে যে সাবেক সংসদ সদস্য হিসেবে যাদের নাম আসছে সেটা আসতে পারে। এখন যুদ্ধাপরাধের বিচারে দণ্ডিত বা মৃত্যুদণ্ড পেয়েছেন যারা, এখন সেটা তো হলে আরেকটি আদালতে তাদের দণ্ড যে ঠিক হয়নি এরকম তো ঘোষণা আসতে হবে, আর না হলে তো এটা বিতর্ক থেকে যাবে। এখন আবার ভবিষ্যতে এটা নজির থেকে যাবে কিনা যে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ সংসদে আসে তখন যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা দণ্ডিত হয়েছে, তারা মারা গেলে তাদের সম্পর্কে যদি শোক প্রস্তাব আনা হয়, মানে আসলে আমাদের এক জায়গায় তো থামা দরকার। এটা ঠিক আছে, সাবেক সংসদ সদস্য যাদের, তাদের নাম, কিন্তু এর বাইরেও তো অনেকের কথা বলা হয়েছে, আর সেটা কতটা যৌক্তিক। দমন পীড়ন, সরকারের দমন পীড়নের শিকার তো অনেকেই হয়েছে, অনেক নাম না জানা মানুষ আরো বেশি হয়েছে। এখন শোক প্রস্তাবে তো সবার নাম আসে না, তবে এখানে বলবো যে বিগত সরকার, মানে আওয়ামী লীগ সরকারের আমলের সংসদ সদস্যদের নাম এসেছে, এবং সর্বশেষ দেখলাম যে একে খন্দকারের নাম ছিল না, সে নাম একজনের যুক্ত করেছেন, সেটি গ্রহণ করা হয়েছে। তারপর সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীর নাম নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে যতটা সম্ভব নিরপেক্ষ থাকা, দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে থাকা। আপনারা আমাদের তো মনে আছে যে 79 সালের যে সংসদ, সেই সংসদে কিন্তু বঙ্গবন্ধুর নামে শোক প্রস্তাব আনা হয়েছে, এবং জাতীয় 4 নেতার নামেও। সুতরাং এটি রেওয়াজ। এখন এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত না, আবার এটা পুরোটা রাজনৈতিক দৃষ্টিতে দেখা উচিত না। ইতিহাসে যার যে ভূমিকা, এটা কেউ সরাতে পারবে না। কোন সরকারে আমলে কারো ভূমিকা আড়াল করা, কোন সরকারে আমলে সামনে আনা, মানে এই রীতি থেকে বেরিয়ে আসা। আমরা ভবিষ্যতে আশা করব যে জাতীয় সংসদে যারাই আছেন তারা মানে যে কোনো প্রস্তাব বা যে কোনো তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যাতে এই জনগণ, দেশ ও জনগণের সামনে থাকে, আর দলকে সামনে না এনে। আর সেটা যদি হয়, আমরা সবসময় দলীয় দৃষ্টিভঙ্গিতে কথা বলি, কে কোন দলের ছিলেন, কে কোন দলের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু এই দলের বাইরে তো বৃহত্তর মানুষ, কোটি কোটি মানুষ। এবং দেখুন, এই যে নতুন সরকার ফ্যামিলি কার্ড চালু করলেন, এই চালু করে এটা পাইলট প্রোগ্রাম, মানে খুবই 37,000, সম্ভবত 37,000 মানুষকে প্রাথমিক সাহায্য করা হবে। বাকিদের কবে করা হবে, এটা কিন্তু একটা বিরাট বিষয়। বাংলাদেশে এখনো 3.5 কোটি মানুষ হচ্ছে দারিদ্র্য সীমার নিচে বাস করা। সুতরাং প্রথম হচ্ছে এই 3.5 কোটি মানুষকে রাষ্ট্রের পক্ষ থেকে। আমরা একটু ডক্টর আব্দুল্লাহ মামুনের কাছে যাই। ডক্টর আব্দুল্লাহ মামুন, একই প্রশ্ন আপনার কাছে। আমি যেটা মনে করি যে স্ট্যান্ডার্ড প্রসিডিং অনুযায়ী আজকের এই শোক প্রস্তাবটা নেওয়া হয়েছে, এবং মোর ইনক্লুসিভ একটা অ্যাটিটিউড ছিল। সরকার যে কোর্টের বিষয়টা বলেন, তাতে বরং আমি একটু যুক্ত করতে চাই। আসলে জামাত তো এই বিষয় নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলেছে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। এখন মনে হয়, এবং আপনি দেখুন, একটা নীরবতা কিন্তু পুরো সময়টা আমরা দেখলাম 18 মাসে। জামাত যতটা, যখন বিচারটা চলে তখন যতটা এটা নিয়ে সোচ্চার ছিল, জামাত কিন্তু এই 18 মাসে একটু নিশ্চুপ ছিল। এটা হতে পারে তাদের একটা নির্বাচনী কৌশল, যে ওইসব নেতাদের বিচার প্রক্রিয়া সামনে আনলে আবার যদি স্বাধীনতা বিরোধী বা মুক্তিযুদ্ধে তাদের যে অবস্থান সেগুলো সামনে চলে আসে। এটা কিন্তু একটা গোল টোপের মধ্যে জামাত রেখেছিল। আমরা এখন এইটা স্ট্যান্ডটা ক্লিয়ার করা উচিত জামাতের, যেটা সোহরাব ভাই বললেন, সেটাকে আমি এক্সপ্যান্ড করার চেষ্টা করছি, যে
কোনো কোর্টের মাধ্যমে তাদের চ্যালেঞ্জ করা উচিত বা এটাকে সামনে আনা উচিত যে বিচারটা ঠিক হয়েছে কিনা। তাহলে এই ধরনের বিব্রতকর পরিস্থিতিতে জামাতকেও পড়তে হবে না, সরকারকে পড়তে হবে বা জনগণকে পড়তে হবে না। এই জায়গাটায় আমি যেটা বললাম নীরবতা ছিল, তার থেকে বেরিয়ে এসে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। ভুলে যাওয়ার আগে একটু রিফ্লেক্ট করি সোহরাবের কথাটা, যে ফ্যামিলি কার্ডে যতটুকু আমরা জেনেছি যে ফ্যামিলি কার্ডে এই পাইলট প্রজেক্টের পরে এটা তো বাজেটের একটা সম্পর্ক আছে এখানে। এখানে 6 মাস যদিও সময়টা বলা হয়েছে, বাট আমি আশা করি যে আগামী বাজেটে এই সামাজিক সুরক্ষা খাতের ফ্যামিলি কার্ডের নামে যদি বাজেটটা আলাদা থাকে, তাহলে হয়তো বা প্রাথমিক অবস্থায় যে 50 লক্ষ পরিবারকে টার্গেট করেছে তারা দ্রুতই এই ফ্যামিলি কার্ডের বেনিফিটটা পাবে। ভালো দিকটা হচ্ছে যে সিলেকশন প্রক্রিয়া এখন পর্যন্ত রাজনৈতিকরণ হয়নি এবং একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। সংসদের বিষয়ে একটা জিনিস আমি আসলে সময় একটা যদি যোগ করতে চাই আজকের এই পুরো প্রসিডিং এর মধ্যে, সেটা হচ্ছে যে যে কথাটা আমি একটু আগে বলবো, আমি সম্মান রেখেই বলছি যে আমাদের এই সংসদে অনেক প্রতিনিধি আছেন যে যারা প্রথমবার নির্বাচিত হয়েছে। আমি তাদেরকে যে জিনিসটা 200 বেশি 200 বেশি। সো যাদের যেটা আশা করব যে সংসদীয় বিধি প্রণালী জানা না জানা এটা তো একটা বিষয়, সেটা তারা নিশ্চয়ই করবেন, কিন্তু বড় যে জায়গাটি যে দুটি যে তাদের ভূমিকা যে আইন প্রণয়নের ক্ষেত্রে এবং মানুষের তাদের যে স্থানীয় যে প্রতিনিধিত্ব তারা করছেন তাদের ভাগ্য উন্নয়নে কাজ করা, এই যে জিনিসটা দেখতে চায় না উনি, সেটাই হচ্ছে যে সংসদ সদস্য মনে হতো যে একটা চিপ ওয়ার্ড ব্যবহার করার জন্য দুঃখিত একটা দাম্ভিকতা, বাবা তালুক পেয়ে গেছে আক্রমণটা আমার, এখানে আমি এই কন্ট্রোল করবো, ওটা কন্ট্রোল করবো, টেন্ডার করবো, এই করবো সেই করবো, এইটার থেকে বেরোতে হবে। এবং তার নজিরটা কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার সেট করেছেন এবং তোরাবাজির কথা দিয়ে শুরু করেছেন যে বিনয়ী থাকবো, বক্তব্যের ক্ষেত্রে কথার ক্ষেত্রে কেয়ারফুল থাকবো। তার সাথে সাথে যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের যে প্রচেষ্টা প্রধানমন্ত্রী করছেন তার কাজ এবং কথার মাধ্যমে, আমরা চাইবো সেটা ফোটা ফোটা করে ছুঁয়ে এটা সংসদ সদস্য থেকে শুরু করে সব পর্যায়ে নেতাদের মধ্যে যাবে। এবং এই 300 আসনের সংসদ সদস্য কিন্তু পারে বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণে দারুণ ভূমিকা রাখতে। তার প্রথম শর্তটা হবে যে প্রভাব প্রতিপত্তির যে বিষয়টা সেটাকে দূরে ঠেলে দিয়ে জনপ্রতিনিধি এই শব্দটার যে রূঢ় অর্থ বা খুব গম্ভীর যে অর্থ বা সত্যিকারের অর্থ সেটা বুঝে তারা সংসদে আইন প্রণয়নের ক্ষেত্রে জাতির ভাগ্য নির্ধারণ করবেন। একই সাথে এই প্রভাব প্রতিপত্তির বাইরে গিয়ে যে অভিযোগগুলো আমরা দীর্ঘদিন সেটি স্বাধীনতার পর থেকেই ছিল, তার বাইরে গিয়ে এই সংসদের প্রত্যেকটা সদস্যকে দেখতে চাই যে দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং পলিটিক্যাল আইডল হবে। তা না হলে কিন্তু মুক্তিযুদ্ধ তো বটেই, আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের তো বটেই, এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যারা জীবন দিল, এতগুলো মানুষ আহত হলো, বা যারা নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, তার কিন্তু ক্রীড়ানক হচ্ছে 300 জন মানুষ, বা পরবর্তীতে আমাদের মহিলা সংসদরা যোগ দেবে। এই জিনিসটা আমরা দেখতে চাই যে এই পরিবর্তনের ধারাটা ঠিক আগামীকাল থেকে শুরু হবে বা আজকে থেকেই যেন শুরু হয়ে যায়, যে প্রধান প্রতিপত্তি সংসদ সদস্যকে যে আমরা দেখে থাকি তার বাইরে গিয়ে সত্যিকারের তারা জনপ্রতিনিধি